আজকে বলবো হচ্ছে মকর রাশিকে নিয়ে বুধের রাশি পরিবর্তন। বুধ রাশি পরিবর্তন করছে 24শে অক্টোবর 2025। তো বুধের পরিবর্তন, বুধ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবার। তো বৃশ্চিক রাশিতে বুধের কি রকম প্রভাব পড়বে এই মকর রাশির উপর, মকর রাশি কোন দিক থেকে হতে যাচ্ছে লাভবান এবং কোন দিক থেকে বিশেষ সাবধান, আর কোন উপাচার করবে এই সময়কালে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথমেই বলবো যে এটা কিন্তু গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিদের আলোচনা নয়। তো যাই হোক, বুধের যে এবার পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তন কিন্তু একটা বিশাল টুইস্ট থাকছে, কারণ 24শে অক্টোবর বুধ রাশি পরিবর্তন করবে। যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু অবস্থান করবে বিশাখা নক্ষত্রে, এবং 27শে অক্টোবর বুধ কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে। তখন চলে আসবে হচ্ছে শনিদেবের নক্ষত্র অনুরাধা নক্ষত্রে, আর অনুরাধা নক্ষত্র থেকে 11ই নভেম্বর হয়ে যাবে হচ্ছে বকরি। এই অনুরাধাতে বকরি হয়ে যে 21শে নভেম্বর আবার কিন্তু বকরি অবস্থায় চলে আসবে বিশাখাতে চলে আসবে। বিশাখাতে থেকে আবার কিন্তু 23শে নভেম্বর চলে আসবে আবার তুলা রাশিতে, এই বিশাখা নক্ষত্রে। 23শে নভেম্বর থেকে একদম 30শে নভেম্বর পর্যন্ত বকরি অবস্থায় থেকে 30শে নভেম্বর হবে মার্গী, আর 7ই ডিসেম্বরে আবার রাশি পরিবর্তন করে চলে আসবে এই বৃশ্চিক রাশিতে। তো এরকম একটা কিন্তু ক্রিটিক্যাল এবার বুধের কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তনে যে আলোচনাটা হবে সেটা কিন্তু দুটি নক্ষত্রকে নিয়েই বলবো আজকে, সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র। কারণ এরপরে একটা অনেক গ্রহের পরিবর্তন হবে, তখন জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে বলবো, সেটা হচ্ছে ডিসেম্বর মাসের 7 তারিখ, মানে অনেক দিন এখন বাকি রয়েছে। তো যাই হোক, বুধ কিন্তু সবার প্রথমে বলি যে বৃশ্চিক রাশিতে ভালো ফল দেয় না বুধ, কারণ এটা বুধের শত্রু ঘর। এবং এই দিক থেকে একটা জিনিস উঠে আসছে, তাহলে মকর রাশির ক্ষেত্রে এই ঘরটা আবার হয়ে যাচ্ছে কি লাভের ঘর মকর রাশির ক্ষেত্রে। তো লাভের ঘরে ভাগ্যের ঘরের অধিপতির অবস্থান, এটাও কিন্তু ভালো। কিন্তু বুধ আবার এই মকর রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি। ষষ্ঠ ঘরটা কিন্তু সাধারণ রাশি, সেটা হচ্ছে কি মিথুন রাশি। তো মিথুন রাশি থেকে লাভের ঘরটার দূরত্ব কত হচ্ছে 6 ঘর, আর ওদিক থেকে হয়ে যাচ্ছে 8 ঘর, তাহলে 6 বা 8 বা এরকম কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। যার জন্য এই লাভের ঘরে কিছুটা হলেও বুধ কিন্তু ডিস্টার্ব করে, অশান্তি, গন্ডগোল, লাভ নিয়ে মনিবনা এগুলো কিন্তু তৈরি করে, বা লাভের জন্য একটু বেশি পরিশ্রম করে নেওয়া, শত্রুতা করে নেওয়া, এগুলো কিন্তু হয়ে যায়। তো যাই হোক, এবার বুধের যে পরিবর্তনটা হচ্ছে, পরিবর্তনের সব থেকে বড় জিনিসটাই উঠে আসছে যে দেবগুরু বৃহস্পতির অবস্থানটা খুব ভালো এই মকর রাশির ক্ষেত্রে। কারণ দেবগুরু বৃহস্পতি যে ঘরটাতে অবস্থান করছে সেই ঘরটাতে কিন্তু উচ্চ অবস্থায় অবস্থান করছে, একদম উচ্চ অবস্থায় থাকছে, আর হংস নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি করেছে। একটা উচ্চ অবস্থায় থেকে নিজের নক্ষত্র অবস্থান এবং হংস নামক রাজ্য তৈরি করেছে, পঞ্চ মহাপুরুষ রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য। আর ওই বুধের উপরে যে দৃষ্টিটা পড়ছে, আর তার সাথে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে কিন্তু আবার শনিদেব অবস্থান করছে। শনি থাকছে পূর্বা ভাদ্রপদে, এবং যে ঘরটা পাচ্ছে সেই ঘরটা হচ্ছে তৃতীয় ঘর, মীন রাশি। এবং যেরকম লাভের ঘরে বুধের উপর, অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতিকেও যেরকম পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে, সেরকম সপ্তম দৃষ্টি দিয়ে আবার দেখছে হচ্ছে রাশিকে, আবার নবম দৃষ্টি দিয়ে দেখছে আবার শনিদেবকে। শনি তো আবার মীন রাশিতে অবস্থান করছে। তাহলে এই যে এত সুন্দর অবস্থান হতে যাচ্ছে, দেবগুরু হচ্ছে কি, দেবগুরু হচ্ছে সব থেকে শুভ গ্রহ। এবার বুধও শুভ গ্রহ, বুধের উপরও দৃষ্টি পড়ে যাচ্ছে, এবং বুধ একা অবস্থান করবে 27 তারিখ পর্যন্ত, তারপর তো মঙ্গল ঢুকে যাবে। তো মঙ্গল যখন ঢুকবে সেই সময় বিশাল অন্যরকম আলোচনা হবে। মঙ্গল ঢুকবে, তারপরে সামনের মাসে সূর্য রাশি পরিবর্তন করবে, মঙ্গল আবার অস্ত হয়ে যাবে, অনেক রকম অনেক ঘটনা রয়েছে। তো বুধের ব্যাপারেই কিন্তু আজকে ফোকাসটা মেন করবো, যে বুধ কোন দিক থেকে লাভবান করবে আর কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে। তো দেবগুরু বৃহস্পতির এই যে বুধের সাথে কানেকশন এবং শনির সাথে কানেকশন, একটা ত্রিকোণটা তো তৈরি হয়ে গেল। তো ত্রিকোণটা তো কাম ত্রিকোণ হয়ে গেল, অর্থাৎ মনের ইচ্ছা বাসনা কিন্তু পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তবে কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে এই মকর রাশিকে। তো মকর রাশির ক্ষেত্রে যখন 24 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে, সেই সময় কিন্তু বিশাখা নক্ষত্র থাকবে। বিশাখা নক্ষত্র নিয়ে অনেক কিছু আলোচনা করেছি এর আগের বহু ভিডিওতে, যে বিশাখা নক্ষত্র হচ্ছে আগেকার দিনে রাজাদের বিশেষভাবে সম্মান প্রদান করা হতো, যখন তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতো বা কোনো রাজ্য জয় করে নিয়ে দেশে ফিরত, তখন রাস্তার উপরে যে বড় বড় গেট নির্মাণ করা, তাকে যে সম্মান দেওয়া, সেটা কিন্তু বোঝায় বিশাখা নক্ষত্র। অর্থাৎ বিশাখা নক্ষত্রে অল্প দিনের জন্য থাকলেও ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে,
অতএব লাভ যে কোনো দিক থেকেই এই সময়কালে আসবে। এই মকর রাশির লাভ কিন্তু যে কোনো দিক থেকে এই সময়কালে আসবে, এবং বড় বড় লক্ষ্যকেও কিন্তু এই সময়কালে একটা জায়গায় মানে বড় লক্ষ্য পেয়ে যাওয়ার জীবনে, এটা কিন্তু বুঝাচ্ছে কর্মের দিক থেকে। তো যেরকম ভালো দিক রয়েছে আবার সেরকম মাইনাস দিক। এবার বুধ তো অবস্থান করছে শত্রু রাশিতে, অতএব এইখানটাতে কিন্তু দনমন স্বভাবটাও চলে আসবে, যে লাভ করলাম তো সেই লাভে সন্তুষ্ট না হওয়া, আর লাভ না করতে পেরে বা কোনো কাজ হাতে নিলাম না, লাভ হতো সেটা তো আবার আফসোস তৈরি হয়ে যাওয়া, এটাও কিন্তু থাকছে এইখানটাতে। অতএব মনকে স্থির রেখে, লক্ষ্য স্থির রেখে কাজ করতে হবে, ঠান্ডা মাথায় বুঝে সুঝে। বিশাখাতে, এবার বিশাখা নক্ষত্রের তো এই গুণটা, আবার বিশাখা নক্ষত্রের ভালো গুণটাও রয়েছে যে এক লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়ার পর কিন্তু আর এক লক্ষ্যে দৌড়ে যাওয়া যায়, আরও জীবনে কিছু পেয়ে যাওয়া, আরও চেষ্টা করা। তো এই সময়কালে কিন্তু বহু দিক থেকে উন্নতির যোগ থাকবে, লাভের রাস্তা বা ইনকামের রাস্তা বহু রকম আসবে, সুযোগ আসবে, এবং বহু রকম কানেকশন জিনিসটা হবে। সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা হবে, কাগজপত্রের জায়গাগুলো যথেষ্ট ভালো হবে, যে কোনো কম্পিটিশনেও যথেষ্ট এগিয়ে থাকবে। কিন্তু যেহেতু মঙ্গলের রাশিতে অবস্থান করছে, অতএব এই সময় কিন্তু একটু ধৈর্যও ধরতে হবে, বুধ হচ্ছে কি বাণীর কারক, অতএব মুখের ভাষার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, অধৈর্য হলেও চলবে না, ধৈর্য ধরে সব কাজ করতে হবে। এরপরে 27 তারিখে কিন্তু বুধ অবস্থান করবে অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি যেরকম শনিদেব, সেরকম অধিপতি দেবতা হচ্ছে আবার মিত্রদেব। তো মিত্রদেবের নক্ষত্র, জীবনে কিন্তু এই সময়কালে বহু মিত্ররা আগমন করবে, নতুন নতুন বন্ধু বান্ধবের সার্কেল, এই জিনিসটাও যথেষ্ট বৃদ্ধি পাবে, যোগাযোগের রাস্তা একাধিক হয়ে যাবে। তো বন্ধু বান্ধবের অবস্থান, আর তারপর আবার মঙ্গল অবস্থান করবে পরে, তো মঙ্গলের একটু টাচ দিয়ে রাখি। তো এই সময়কালে বন্ধু বান্ধবের দিক থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে এই মকর রাশিকে। কিরকম, যে বন্ধু বান্ধবের একাধিক সংখ্যা হবে, মিত্রদেব একাধিক বন্ধু বান্ধব। তো বন্ধু বান্ধব যেরকম একাধিক হবে, সেরকম আবার ধোঁকা পাওয়ার সম্ভাবনা বেশি হবে, কারণ একাধিক বন্ধু থাকলে কিন্তু ধোঁকাধারী সম্পর্কটাও কিন্তু চলে আসে, ধোঁকাবাজি হয়ে যাওয়া, কারোর উপর বিশেষভাবে বিশ্বাস কিন্তু এই সময়কালে করা যাবে না এই অনুরাধা নক্ষত্রে। এবার অনুরাধা নক্ষত্র আমাদের যে জ্যোতিষশাস্ত্র বলছে সেটা হচ্ছে এর বিস্তার আমাদের ব্রহ্মাণ্ডে 213 ডিগ্রি 20 মিনিট থেকে 226 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই ব্রহ্মাণ্ডে এটা বিস্তার। এই বিস্তারটা হচ্ছে 3 তারা মণ্ডল, 3টি তারার সমন্বয়ে এই নক্ষত্রটা তৈরি হয়েছে, এবং এই নক্ষত্র কিন্তু প্রচুর ধন সম্পত্তি, মান সম্মান, পদ প্রতিষ্ঠা দিয়ে থাকে। শুধু চিনতে হবে, অনেকে ভয় পায় যে শনির নক্ষত্র কি বুঝাচ্ছে এই নক্ষত্রটা। বুধ অবস্থান করবে লাভের ঘরে, এবং শনি অবস্থান করছে কোন নক্ষত্রে? শনি নক্ষত্রে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, তপস্যার নক্ষত্রে। আর এই তপস্যাটাও কিন্তু এখানটাতে বুঝাচ্ছে। তারপরে কিন্তু একটা স্বাভাবিক দিক উঠে আসবে মকর রাশির ক্ষেত্রে, কারণ অনুরাধা নক্ষত্রে বুধ ভাগ্যের ঘরের অধিপতি। ভাগ্যের ঘরটা কি? ধর্মের ঘর। অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রটা হচ্ছে কি? এটাও সম্পূর্ণ আধ্যাত্মিক, কারণ কালপুরুষ চক্রে যে ঘরটা পড়ছে এই বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্র পড়ছে, যেটা হচ্ছে গভীর জ্ঞান, রিসার্চ, বিদ্যা, নিজেকে জানার, ঈশ্বরের কাছে নিজের সঁপে দেওয়া, কানেকশন, আধ্যাত্মিক জগৎ, এই জিনিসটা কিন্তু থাকছে হচ্ছে এই বৃশ্চিক রাশি অষ্টম ঘর, যেখানটাতে আধ্যাত্মিক জগৎটা সম্পূর্ণভাবে উঠে আসে এবং মুখ শ্রীকোণ হয়ে যায় এটা। তো যাই হোক, এই যে নক্ষত্রটা, এই নক্ষত্রের যে সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি দণ্ড। দণ্ড বলতে সেই দণ্ড, যে দণ্ডটা মুনি ঋষিরা হাতের নিচে রেখে মালা জপ করতো, সেই দণ্ডের কথা বলা হয়েছে। তাহলে দণ্ড এখানটাতে উঠে আসা মানে সেই জিনিসটাই বুঝাচ্ছে যে একাগ্রতা অনুসারে কোনো কাজ করা, ঈশ্বরের নাম করা এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হওয়া। দণ্ড তপস্যা করে তো মুনি ঋষিরা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ লাভ করতো, যার জন্যই কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিরা হয় অতি ভাগ্যবান, যদি এরা ঈশ্বরের পথে থাকে, যদি সাধনার পথে থাকে। যার জন্য অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মেডিটেশন, ধ্যান, ঈশ্বরের প্রতি ধ্যান ধারণা, চিন্তা অন্যরকম নিয়ে আসতে হবে জীবনে। যে সাধু সন্ন্যাসীদের মতো নিজেদেরকে একটু সময় দিতে হবে, ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিতে হবে, তারপরেই তো ভাগ্য উঠবে। কারণ অনুরাধা নক্ষত্র কেবল টাচ করলাম, এখনো মেন কথা বলিনি। অনুরাধা নক্ষত্রের আরো একটি সিম্বল, সেটা হচ্ছে কি পদ্মফুল। তো পদ্মফুলটা কোথায় ফুটে? কিচরেই কিন্তু পদ্মফুল ফোটে, আর সেই ফুল কিন্তু ঈশ্বরের হাতে থাকে। আবার বহু দেবদেবী এই পদ্মফুলের উপরেই কিন্তু বসে থাকে। আর আমাদের যে রাধামার যে আবির্ভাব,
এই নক্ষত্রেই কিন্তু হয়েছে, সেটা জ্যোতিষশাস্ত্র আমাদের বলে যে রাধামার আবির্ভাব এই নক্ষত্রে। যে তাহলে কত সৌভাগ্যশালী নক্ষত্র, শনির নক্ষত্র, 4টি চরণী। আর শনির এখানটাতে যে জিনিসটা বুঝাচ্ছে সেটা হচ্ছে কি, যে ধ্যান ধারণা, ধ্যান, ঈশ্বরের প্রতি ধ্যান করতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে, অন্তর থেকে ডাকতে হবে, মনের ভিতর থেকে গভীরভাবে ঈশ্বরের সাধনা করতে হবে। তাহলে অটোমেটিক সেই সমস্ত জাতক জাতিকারা উন্নতির চরম শিখরে পৌঁছাবে। এবং এর যে মেন তত্ত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে অগ্নি। মেন এলিমেন্টই হচ্ছে অগ্নি। অগ্নি অর্থাৎ কি, যে ভিতরের যে আগুন সেটাকে ধ্যান ধারণা সাধনার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, তাহলে যথেষ্ট সফলতা পাওয়া যাবে। এবং এর যে পুরুষার্থ সেটাও কিন্তু বলা হয়েছে ধর্ম। এবং যে ত্রিমূর্তি, ধর্ম যে জন্য বলা হয়েছে পুরুষার্থ, অর্থাৎ ধর্মের প্রতি বিশ্বাস, ধর্ম পথে এগিয়ে চলা, এগুলো বোঝাচ্ছে। এবং তার সাথে যে পুরুষার্থ সেটা তো ধর্ম, আর অধিপতি বলছি, এর যে ত্রিমূর্তির কথা বলা যায় সেটা কিন্তু হচ্ছে শ্রীহরি বিষ্ণু, অর্থাৎ বিষ্ণুর সাধনা, শ্রীকৃষ্ণের সাধনা। সেই সাধনা করলে কিন্তু যথেষ্ট উন্নতির পথে যাওয়া যায়। এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা হচ্ছে নাগ কেশর গাছ। তো যাই হোক, এই নক্ষত্রের কিন্তু প্রভাব। অতএব লাভ পেতে গেলে জীবনে ঈশ্বরের সাধনা কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। কারণ শনিও চলে আসলো ওই ভাদ্রপদ নক্ষত্র, যেটা বলেছিলাম যে অর্জুন এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা করেছিল, গভীর তপস্যা করেছিল, যে তপস্যা ঈশ্বরের সাধনা করেছিল, ভোলে আবার উপাসনা করেছিল, ভোলে আবার কাছ থেকে সেই সময় বিশেষ অস্ত্রশস্ত্র পেয়েছিল। তো সেই জিনিস একটা রুদ্রের অন্যরূপ, এক পায়ে দাঁড়িয়ে থাকে, যে নিজের কষ্টকে ভিতরে কষ্ট সহ্য করে ঈশ্বরের সাধনা করে ঈশ্বর কাছ থেকে আশীর্বাদ লাভ। আর এই অনুরাধা নক্ষত্র কিন্তু সেই জিনিসটাই বুঝাচ্ছে। অতএব ভাগ্যের ঘরের অধিপতি, ভাগ্যের ঘরটা কি, নবম ঘর, ধর্মের ঘর, ঈশ্বরীয় শক্তির ঘর। এই জিনিসটা বুঝাচ্ছে সাধনার পথে থাকতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে, নাম ধ্যান সব কিছু ঈশ্বরের উপর ফেলে দিতে হবে। তাহলে এই মকর রাশির একদম চচ্চর করে উঠতে থাকবে। তো এটা একটা ভালো দিক। তো ঈশ্বরের সাধনা করলে সবকিছুই ভালো হয়, সবকিছুই মঙ্গল হয়। তো এই সময়কালে ঈশ্বরের সাধনা করতে হবে, যত ঈশ্বর সাধনা করা যাবে তত উন্নতির পথে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিশ্বাস কিন্তু করা যাবে না, বিশ্বাস করলেই কিন্তু হয়ে গেছে কেস। কারণ মঙ্গল এখানে তো অবস্থান করবে, কিছু না কিছু পাপ প্রভাব কিন্তু থাকবে। মঙ্গল আর বুধ একসাথে জুতি তৈরি হচ্ছে, সেই জুতির উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটা থাকছে। তো যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এই জ্ঞানটা, এই শিক্ষাটাই পাচ্ছে যে কাউকে বিশ্বাস করা যাবে না। কোনো বন্ধু বান্ধব এসে বললো চল ওখানটাতে ভালো ইনকাম সোর্স আছে, আগে বুঝে সুঝে নিতে হবে। যেখানেতে কাগজপত্র, শনি অবস্থান করছে তৃতীয় ঘরে, ডকুমেন্টেন্সির ঘরে, তো কাগজপত্রের ব্যাপার থাকছে যেখানটাতে, অবশ্যই কাগজপত্র কিন্তু ব্যবহার করতে হবে। এই সময়কালে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে, যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে। ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে, ভালো চলবে। যারা কাজের সন্ধান করছেন কাজের সন্ধানও করতে হবে। পিতা যে কর্ম করবে সেই কর্মে আবার বিশেষ উন্নতি থাকছে এই সময়কালে। এই সময়কালে বহু মকর রাশির আবার তীর্থযাত্রা হবে, বা ভ্রমণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এর কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময় যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, তারপরে হচ্ছে ওকালতির কাজের সাথে যুক্ত রয়েছেন, মার্কেটিং এর কাজের সাথে যুক্ত রয়েছেন, মিডিয়া সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কারণ পঞ্চম ঘরে বুধের দৃষ্টি থাকবে। তো সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ থাকছে। শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো, ট্রেনার হিসাবে যারা কাজ করছেন বা সমাজকে শিক্ষাদান দিচ্ছেন সেদিক থেকেও ভালো, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন সেদিক থেকেও ভালো। শুধু করতে হবে কি, তপস্যা, ঈশ্বরের সাধনা করতে হবে, মন থেকে অন্তর থেকে ঈশ্বরের সাধনা করতে হবে। কারণ গ্রহদের সাপোর্টই বলছে এই কথা। কাম ত্রিকোণেই কিন্তু 3টি গ্রহ অবস্থান করছে, আর 3টি গ্রহের অবস্থান, নক্ষত্রগত অবস্থান, এখানটাতে ঈশ্বরের সেবা ছাড়া কোনো পথ নাই মকরের। যত ঈশ্বর সাধনা করবে এই সময়কালে, যত ঈশ্বর ভজন করবে, তত উন্নতির চরম শিখরে বুঝবে। সমস্ত বাধা বিঘ্ন কিন্তু দূর হবে। নক্ষত্র কিন্তু এটাই বলছে। আর নক্ষত্র ফল কিন্তু আসল ফল জ্যোতিষশাস্ত্রে। যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে হলে পিতা মাতার আশীর্বাদ নেবেন, এবং কারোর সাথে ঝুট ঝামেলা, অশান্তি, গন্ডগোল, বেআইনি পথ, এগুলো থেকে কিন্তু দূরে থাকবেন। বেআইনি পথ থেকে দূরে থাকবেন, সরকারি যেমন প্রশাসনের দিক থেকে দূরে থাকবেন, কারোর সাথে বাক বিতণ্ডায়, অশান্তিতে জড়িত হবেন না। তো আবার যারা আবার খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে সফল হবে এই সময়কালে। খাবারের কাজ, হোটেল, ক্যাটারিং, রেস্টুরেন্ট, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বাণী সংক্রান্ত বললাম। তো
তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি আলোচনা ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আস্তে এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।